যদি আওয়ামী লীগ ক্ষমতায় এসে বা শেখ হাসিনা ক্ষমতায় এসে এই দেশটাকে যদি আবার রাইট ট্র্যাকে না আনে, তাহলে কিন্তু বাংলাদেশবাসীর কপালে দুঃখ আছে এবং এই দুঃখ গভীর থেকে গভীরতর হতে থাকবে। বাংলাদেশের ব্যর্থতাটা বলার জন্য এই কথাটার অবতারণা করা। দেখুন, বাংলাদেশের ব্যর্থতাটা এই জন্য হয়েছে যে অন্য কোনো দেশে কিন্তু ওই যে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তি নাই, পাকিস্তানেরও নাই। পাকিস্তানে সবাই কিন্তু আপনার ওই মোহাম্মদ আলী জিন্নাকে কিন্তু জাতির পিতা মেনে কিন্তু সেই রাষ্ট্রটা চালায়। পিনাকির মতো কোনো মানে আপনার কি বলে অনলাইন সন্ত্রাসী কি বলে সেই মানে সেই দেশের জাতির পিতাকে সরোয়ার্দির বডিগার্ড এগুলা বলে না। নেপালেও নাই, শ্রীলঙ্কাতেও নাই, শুধু বাংলাদেশে রয়েছে একটা বড় সংখ্যক স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী গোষ্ঠী, যাদের সাথে মার্কিনীরা হাত মেলানোতে বাংলাদেশের ওই স্থায়ী একটা ক্ষতি হলো, আর সমস্যাগুলোর সমাধান হচ্ছে না। ফলে আমরা যে বিশেষ একটা ধ্বংসের মুখে পড়লাম, এটার মূল কারণ হলো আমাদের দেশে স্বাধীনতা বিরোধীদের অবস্থান। আমরা যদি স্বাধীনতা বিরোধীদের নির্মূল না করি বা তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা শূন্য না করি, তাদের যদি আপনার সমাজে প্রভাব বিস্তার করার অবস্থা আমরা রেখে দেই, তাহলে কিন্তু বারবার আমাদের জাতীয় জীবনে এই সমস্যাটা ঘুরে ফিরে আসবে। আজকে মার্কিনীদের দ্বারা এসেছে, কালকে অন্য কারো দ্বারা আসবে। ফলে আমাদের ওই জায়গাটা কিন্তু সবসময় মনে রাখতে হবে যে বাংলাদেশ বিশ্বের বুকে একমাত্র একটা বিশেষ দেশ যেখানে স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা হয়ে যাওয়ার পরও মূলধারার চেয়ে বেশি বিকশিত হয়েছে। সমান বিকশিত হলেও না হয় একটা কথা ছিল। যাই হোক, এই নোটটা রেখে আমি পরবর্তী পর্যায়ে চলে যাই, যেটা আজকের ভিডিওর মূল আলোচনা, যে বালেন্দ্র শাহ এটা কি কাজটা কি ঠিক করলেন? অবশ্য বালেন্দ্র শাহ নেপালের সরকারি কাগজপত্র বা যেটা জানা গেল, আমি যেটা দেখলাম যে বালেন্দ্র শাহ থেকে একটা ব্যাখ্যা দেয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্টের বিশেষ দূতের সাথে দেখা না দেওয়ার, যে উনি অনেক ব্যস্ত বলা হয়েছে। আবার বলা হয়েছে যে কয়েকটা কারণ, দুটো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আরেকটা হলো যে উনি ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমান দূরত্ব বজায় রাখতে চান। আরো কি একটা কারণ দেখানো হয়েছে, ওটা অতটা আমার কাছে তেমন কিছু মনে হয় না গুরুত্বপূর্ণ। যদি বালেন্দ্র শাহ এই মার্কিন যুক্তরাষ্ট্র, নেপাল, চীন সেগুলোর সাথে আপনার এই ধরনের পরাশক্তি বা আঞ্চলিক শক্তির সাথে যদি উনি সমান দূরত্ব বজায় রাখতে চান, তাহলে উনি যে আইসোলেশনের সিদ্ধান্ত নিলেন এটা ঠিক হয়নি। অর্থাৎ আইসোলেশন কি, উনি নাকি শর্ত দিয়েছেন যে এইরকম যে মানে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট লেভেল বা মন্ত্রী লেভেল উনি দেখা করবেন, কিন্তু এর চেয়ে নিচে হলে তিনি দেখা করবেন না। তো এটা আমার মনে হলো যে বালেন্দ্র শাহ এটা যেভাবে স্ট্যান্ড তৈরি করেছে, এটা ওনার তরফ থেকে, আমি একজন প্রধানমন্ত্রীকে অসম্মান করে কথা বলতে চাই না। প্রধানমন্ত্রী রিলেটিভলি ইয়াং, 36 বছর বয়স। আবার যাকে উনি দেখা দেননি তার বয়স হলো 40। সের্গিও গোর, যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত হলো ফর সাউথ এশিয়া অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, এটা একটা বড় গুরুত্ব দিয়েছে তাকে, এই ব্যক্তিকে। ওনার বয়স হলো 40 মাত্র, এবং তাকে নয়াদিল্লিতে ভারতের রাষ্ট্রদূত নিয়োগ করেছে। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট যে ভারতকে অত্যন্ত গুরুত্ব দেন, এটাও কিন্তু একটা প্রমাণ যে তার বিশেষ দূত, যেটা উনি মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়া বিশেষ দূত নিয়োগ করেছেন, তাকে আবার নয়াদিল্লিতে রাষ্ট্রদূত করেছেন। এটা সিদ্ধান্ত হিসাবেও ভালো। আবার বলবো যে ব্যক্তিটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেখানে বালেন্দ্র শাহ যদি দেখা না করেন, তো উনি যদি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য অপেক্ষা করেন, তাহলে ওনার যদি ওই নীতি থেকেও থাকে যে উনি, হ্যাঁ, অনেক সময় নীতিটা সরাসরি বলা যায় না, সেটা একটা জিনিস, এবং অনেক সময় বলতে না পারার কারণেও দেখা হয় না। কিন্তু এই ক্ষেত্রে আমার এটা মনে হয় নাই। আমার যেটা মনে হয়েছে, বালেন্দ্র শাহ একটা স্ট্যান্ড ক্রিয়েট করতে চাইছিলেন, যেটা আমরা বালেন্দ্র শাহকে আমরা কি জেএনজি প্রতিনিধি ধরবো কিনা জানি না। নেপালের বিষয় তো আমরা বাংলাদেশের সাথে মিলাতে পারবো না। বাংলাদেশের জঙ্গিগুলাকে আপনারা দেখেন নাই? ওই যে নাহিদ, সার্জিস, কিছুদিন আগে হাসনাত আবদুল্লাহ ভারতের 7 সিস্টার্স নিয়ে নিবে,
হুম জঙ্গিদের ইয়েটাই হলো যে স্টান্ট ক্রিয়েট করা, এবং জঙ্গিরা যখন এই ধরনের আপনার হঠকারী কথাবার্তা বলে, আবার জঙ্গি সমর্থক যেসব মানুষের চিন্তা ভাবনা সেভাবে বিকশিত হয় নাই, তারা কিন্তু আবার অত্যন্ত খুশি হয়। এখন বালেন্দ্র শাহ কি সেই জন্য তার দেশের জনগণকে এইভাবে খুশি করার জন্য বলেছেন কিনা জানি না। নেপালের জনগণ কতটা খুশি হয়েছে সেটা এখানে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো বাংলাদেশের মানুষ অত্যন্ত খুশি যে বালেন্দ্র শাহ নামে একজন এসছে। প্রথম কথা হলো কূটনীতিতে দেখা সাক্ষাৎ হওয়াটাই হলো কূটনীতি, এবং দেখা না করাটা কোনোভাবেই কূটনীতির অংশ না। আর এখানে একটা কথা চলে আসে যে প্রোটোকল, যেটা ওই যে বলা হয়েছে বালেন্দ্র শাহর থেকে 3টা কারণের মধ্যে যে একটা দেখানো হয়েছে যে উনি ওই রকম ওনার পর্যায়ের সমপর্যায়ের না হলে দেখা করবেন না। এটাও কিন্তু অনেক ধরনের বিচার বিবেচনা আছে এখানে। প্রোটোকলটা কি? প্রোটোকলের আসলে আমরা সাধারণ মানুষ যেই মিনিংটা জানি সেটা হলো যে প্রোটোকল হলো যে এইখানে যেটা আর কি, এইখানে মিনিংটা হলো যে আমরা যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স একটা কথা শুনি না, যে ধরেন এক জায়গায় 10 জন বসবে, 10 জনের মধ্যে 1 নম্বর চেয়ারে কে বসবে, 2 নম্বর চেয়ারে কে বসবে, এইটা একটা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স প্রোটোকলের দায়িত্বে থাকে। আর একটা হলো যে বিভিন্ন আপনার সুযোগ সুবিধা কে কি পায়। আমরা বলি না যে প্রোটোকল দিয়ে নিয়ে গেছে, প্রোটোকল দিয়ে নিয়ে গেছে, অর্থাৎ তাকে একটা গাড়ি দিয়ে নিয়ে গেছে, গাড়ি দিলে এটা প্রোটোকল দেওয়া হয়েছে। প্রোটোকল কথাটা আমাদের ভার্নাকুলারে কিংবা আমাদের দেশে খুব প্রচলিত, প্রোটোকল দেয়, প্রোটোকল দেয়। প্রোটোকলের অনেক শাখা আছে, বিশেষ করে যে কোনো দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বহুমুখী কাজ করে প্রোটোকলের। আমরা এখানে যেটা দেখলাম যে সেটা হলো, একটা হলো যে ওই কার চেয়ারটা আগে যাবে বা কার গাড়িটা সামনে লাগবে সেটা, আর একটা হলো যে কে কি পান না পান সেটার বেসিসে, মানে সেটা অর্থাৎ পাওয়ার অধিকার এবং বসার অধিকার, এই দুটাকে আমরা যে প্রোটোকল প্রোটোকল শব্দটা বলি বারবার, সেটার মানে দাঁড়ায় আর কি। সেখানে দেখেন এখানে অনেক ধরনের বিষয় আছে, গুরুত্ব আছে। তবে আমি যেটা দেখেছি অভিজ্ঞতা থেকে সেটা হলো, একটা রাষ্ট্র যত গরিব হয় সেই রাষ্ট্রটা তার প্রোটোকল সম্পর্কে ততটা সচেতন। এটার পজিটিভ এবং নেগেটিভ দিক দুটোই আছে। আপনার যদি ইনফেরিয়রিটি কমপ্লেক্সিটি থেকে আপনি সচেতন, সেটা কিন্তু সচেতনতা নয়, সেটা হলো অবচেতনতা। এটা মূলত কমপ্লেক্সিটিতে থাকে, তারা এটি খুব প্রোটোকলটাকে খুব গুরুত্ব মনে করে। যেমন আমি দেখি যে আমরা বাংলাদেশের মানুষ এটা নিয়ে খুবই, বিশেষ করে আমাদের ফরেন মিনিস্ট্রির হুজুররাও এটা নিয়ে অত্যন্ত চিন্তিত থাকে। তারপরে ভারতও কিন্তু খুবই সেন্সিটিভ প্রোটোকল বলতে আর কি। আর অন্যান্য দরিদ্র দেশগুলো তো এটা থাকেই। সাধারণত যে দেশ যতটা উদার মানে উন্নত হয় তার মধ্যে এই সচেতনতা কম দেখা যায়। সেটা তাদের তরফ থেকে এটা হতে পারে যে আমি তো অনেক বড় হয়ে গেছি, আমি এসব ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামিয়ে কি হবে, সেটাও একটা হতে পারে। আবার আপনি মনে করেন যে প্রোটোকলের আচ্ছা ওই পয়েন্টটা যেটা মাথায় আসে সেটা পরে বলি। এটার একটা প্রমাণ হিসাবে আপনি দেখেন যে আপনি দেখবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী সবসময়, যদি আপনার আমেরিকা থেকে পররাষ্ট্রমন্ত্রী আসে, সে কিন্তু তার সাথে বসে পাশাপাশি কিন্তু সাংবাদিক সম্মেলন করে, কিংবা ইউরোপের থেকেও যদি গুরুত্বপূর্ণ কেউ আসে তারা করে। কিন্তু তারা কিন্তু বসে নাই যে আমার প্রেসিডেন্ট ট্রাম্প আসতে হবে। নেতানিয়াহু কিন্তু সেটার জন্য বসে থাকেন না। নেতানিয়াহু অত্যন্ত জনপ্রিয় মানুষ। এই উদাহরণটা মানে এখানে হয়তো সাজুজ্যপূর্ণ না, কিন্তু আপনাদেরকে মানে আমি বোঝাবো কিভাবে। অর্থাৎ নেতানিয়াহু ছাড়া তো অন্যান্য দেশের মানে উদাহরণ দিলে, এখন যদি সুইজারল্যান্ডের উদাহরণ দিই হবে, সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রীকে তো আমরা কেউ চিনি না। সেই জন্য আসলে উদাহরণটা দেয়া যে মানে দরিদ্ররা প্রোটোকল সচেতন এবং ধনীরা প্রোটোকল নিয়ে অত বেশি মাথা ঘামান না। এই উদাহরণটা দেওয়ার জন্য আমি ইসরায়েলের উদাহরণ এনেছি। আপনি যদি সুইডেনে যান কিংবা সুইজারল্যান্ডে যান, এইসব দেশেও দেখবেন যে একই সত্য বিরাজমান আছে। আর প্রোটোকলে অনেক কিছু থাকতে পারে, যেটা হলো যে আপনার সাধারণত এটা হতে পারে যে প্রতিবেশী দেশের জন্য বিশেষ আয়োজন থাকতে পারে।
তারপরে আপনার সুপার পাওয়ারের জন্য বিশেষ আয়োজন থাকতে পারে, আবার সেটা কিন্তু আপনি উল্লেখ করতে পারবেন না। সুপার পাওয়ার কিন্তু আবার ডিপ্লোমেসিতে অর্থাৎ প্রোটোকলে এক্সিস্ট করে না, কিন্তু আপনাকে এগুলো তো বাস্তবতা মানতে হয়। তো বালেন্দ্র শাহ কোনো বাস্তবতাই কিন্তু উনি পাত্তা দেননি। আমার কাছে মনে হয়েছে যে বালেন্দ্র শাহ যেহেতু বয়স কম, উনি ওই সার্জিস নাহিদ, বালেন্দ্র শাহকে আমি জঙ্গি বলছি না, উনি নেপালের মেয়র, কাঠমান্ডু শহরের মেয়র ছিলেন। তো সেগুলো ঠিক আছে, কিন্তু একটা জিনিস তো মানতে হবে যে নেপাল দেশটা দীর্ঘদিন ধরে দরিদ্র অবস্থায় পড়ে আছে, এর কোনো অর্থনৈতিক উন্নতি নাই। সেক্ষেত্রে যেটা আমার কাছে মনে হয়েছে যে বালেন্দ্র শাহ উনি নাকি আবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাথেও দেখা করতে অস্বীকার করেছেন। তো এগুলো তো আমাদের অন্তত ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে না, সারা পৃথিবীতে দেখা যায় যে প্রতিবেশী দেশের সাথে একটা ভিন্ন ধরনের আপনার প্রোটোকল মেনটেন করা হয়, তো কোনোটাই রক্ষিত হয় নাই। তো আমার মনে হয়েছে যে ইয়াং ম্যানদের যে কালচার চলছে বর্তমানে, এবং এটা তো আমাদের বাংলাদেশে তো একেবারে এটা একটা র্যাবিড কি বলবো, যে একটা ভাইরাস জনিত রোগ হয়ে গেছে, যে আত্মঘাতী জঙ্গিগুলা বাংলাদেশে যেইভাবে আপনার মানে এদের এক একজনের ফ্যান ফলোয়ার, তারপরে এরা একটা ফেসবুক পোস্ট দিলে সাথে সাথে 50,000 রিয়াকশন পায়, 5 লাখ ভিউ হয়। এগুলো তো আমাদের জন্য আশঙ্কার বিষয় হতো না যদি এই জেনজি জাতীয় প্রজাতিটি যদি আপনার সত্যিকার অর্থে মেধার বিকাশে, বুদ্ধির বিকাশে, শিক্ষার বিকাশে আলোকিত মানুষ হতো। সেটা তো আমরা দেখি না। সারা বিশ্বে তরুণদেরকে আপনার এক্সপ্লয়েট করা হয়। এই নাহিদ, সার্জিস, হাসনাত আব্দুল্লাহ, এরা তো এক একটা মেধাবী ছেলে। এগুলা যদি জামাতের খপ্পরে না পড়তো, এদের যদি অর্থের অভাব বা যে কোনো কিছুর অভাবে ওরা যখন হাই স্কুলে পড়ে, বা ওদেরকে কলা মূলা দিয়ে শিবির যদি আপন করে না নিত, হ্যাঁ, বা ওদের বাবা মা যদি ওদেরকে যথাযথ আপনার ছেলে হিসাবে বা মেয়ে হিসাবে মানুষ করতে পারতো, তাহলে তো এগুলা দেশের সম্পদও হতে পারতো। সেটা না হয়ে এক একটা হয়েছে আত্মঘাতী জঙ্গি। ওদেরকে অল্প বয়সের, ওদেরকে তো আসলে দোষ না দিয়ে সমাজের দোষ দেওয়া যায়, পিতামাতার সম্পর্ক, পরিবারের অবস্থা, মানে কোন দুরবস্থার কারণে এগুলা জামাতের হাতে পড়েছে। আমরা জানি যে জামাত শিবির এরা সাধারণত দরিদ্র বা ইত্যাদি। একটা ছেলে নাকি শিবিরে ঢুকলে তার আর কোনো কিছু চিন্তা করা লাগে না, সে মেধাবী হলে শিবিরই ব্যবস্থা করে দিবে তাকে আমেরিকায় গিয়ে পিএইচডি করতে। তো এইরকম যদি একটা ব্যবস্থা থাকে, তাহলে তো এই শিবিরের খপ্পরে তো পড়বেই। পড়ে এক একটা দেখেন এখন এক একটা নিজে অ্যাটম বোমা হয়ে গেছে, রাষ্ট্রটাকে কিভাবে ক্ষতি করছে। বালেন্দ্র শাহ ওইটা এরকম ছেলে মানুষই আরো হতে পারে। আরেকটা হলো যে ইয়াংদের এক্সপ্লয়েট করা, এটা প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যেও দেখা যাচ্ছে। আমি যখন প্রেসিডেন্ট ট্রাম্পের আপনার ইয়েটা দেখি, তার যে মন্ত্রিসভা, তার যে যুদ্ধমন্ত্রী বা আপনার ডিফেন্স সেক্রেটারি, পররাষ্ট্রমন্ত্রী, এই যে এখন এই সের্গিও গোর, আমি কাউকে অসম্মান করছি না, কে পণ্ডিত সের্গিও গোর আবার লেখকও, বেস্ট সেলার বই লিখে ফেলেছে। তো 40 বছর বয়সে একটা বেস্ট সেলার বই লেখার তো তার বিশেষ যোগ্যতা আছে। কিন্তু মোটা দাগে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প অল্প বয়সী ছেলে মেয়েদেরকে খুব পছন্দ করেন, সব জায়গায় উনি তাদেরকে নেন। এটা কি উনি ওনার পার্সোনালিটিটা যাতে প্রিভেল করে ওদের উপর ধমক দিয়ে কাজ করাতে পারেন, এগুলো কিনা থাকতে পারে, এগুলো নিয়ে বিশেষ চিন্তা ভাবনার বিষয় আছে আর কি। তো আমার কথা হলো যে অল্প বয়সে কেউ যদি মেধা যোগ্যতার স্বাক্ষর রাখে, সেটার একটা আপনি তাকে কাজে লাগাতে পারেন, ইয়ে করতে পারেন। কিন্তু রাষ্ট্র চালানো বা আপনার বড় বড় সিদ্ধান্ত নেয়া বা জনমত সাধারণত যেটার ফেভারে থাকে, পপুলারিজমের এগেনস্টে গিয়ে কাজ করা, সেটার জন্য কিন্তু আপনার বয়সের দরকার আছে, অভিজ্ঞতার দরকার আছে। আমি এখানে তারেক রহমান আর শেখ হাসিনার পার্থক্যটা দেখি। কিংবা আপনার শেখ হাসিনা, আমরা তো অনেক গতকালই আমি শেখ হাসিনার কূটনীতি নিয়ে একটা ভিডিও করেছি, আপনারা কেউ কেউ হয়তো দেখেছেন। কিন্তু অল্প বয়সীরা না সবসময় পপুলিজমটাকে চয়েস করে। এখন বালেন্দ্র শাহর ঘটনাটা কি এটা কিনা, তবে শেখ হাসিনার কথা যখন আসলে আরেকটা কথা বলে রাখি, আমরা এটাও জানি বাংলাদেশেও খবর এসেছে যে শেখ হাসিনা এই ডোনাল্ড লু বা এই জাতীয় বা ওই যে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব রাষ্ট্রদূত বাংলাদেশে ছিল তাদের সাথে উনি দেখা করেন। এগুলো নিয়ে এত খবর হয় নাই। বালেন্দ্র শাহ যেভাবে পুরো সাবকন্টিনেন্টে একেবারে হেডলাইন করে ফেলেছেন, এইরকম হয় নাই।
কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই দেখা না করা সম্পর্ক আমার একটা অভিমত আছে। অভিমত হলো যে এই ক্ষেত্রে আসলে নীতিটা কি হওয়া উচিত, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নীতিটা হওয়া উচিত আপনার একেবারে ইম্পার্শিয়াল। অর্থাৎ আপনি যদি মনে করেন যে সুপার পাওয়ার ক্যাটাগরিতে আপনি যদি চীনের রাষ্ট্রদূতকে দেখা দেন, আপনি মার্কিন রাষ্ট্রদূতকেও দেখা দিবেন। মার্কিন রাষ্ট্রদূতের সাথে আপনার শত শত্রুতা থাকা সত্ত্বেও। এইটা হলো নিয়ম। এই নিয়মের ব্যত্যয় করলে সমস্যা হয় এবং এটা করা উচিত না। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি আমি পররাষ্ট্রমন্ত্রী হতাম, আমি অবশ্যই ওনাকে বলতাম যে স্যার আপনি দেখা দেন, আপনি তো অমুক দেশের রাষ্ট্রদূতকে অ্যাপয়েন্টমেন্ট দেন, একে কেন দিবেন না। উনি বলতেন যে এখানে এই বিপদ আছে, সেটা আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি সেটা হলো সবসময় নীতি হলো আসল প্রজ্ঞা। চালাকি চাতুর্য এগুলো কিন্তু আসলে প্রজ্ঞা নয়, নীতির বেসিসে। এই জন্য আমি সবসময় মুক্তিযুদ্ধের চেতনার উপর জোর দেই যে ওটা একটা ইউনিভার্সাল জিনিস, ওটা দিয়ে সারা পৃথিবী উন্নতি করেছে, সুতরাং ওটাকে আমার মানতে হবে। সোজা কথা। জঙ্গিরা সেটা মানে না, সেজন্য জঙ্গিদের দিকে আমাদের যাওয়া যাবে না। আবার কিছুদিন আগে আমরা মোমেন সাহেব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী, উনি একটা ভিডিও করেছেন ইউএসএ কোনো জঙ্গির সাথে ইন্টারভিউ দিয়ে। আমি বলবো যে ওনার এই ধরনের কথাবার্তা বলা ঠিক হয় নাই। উনি বলতে চেয়েছেন যে শেখ হাসিনার মানে আমলাদের দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, মন্ত্রীদের তেমন প্রধানমন্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ ছিল না। এটা আবার যারা এখন কিছু কিছু আওয়ামী লীগের ভিডিও করছেন, যাদের হয়তো দর্শক আছে বা নাই, তারাও এটা বলছেন যে রাজনীতিবিদদের থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল, সেই জন্য এই আমলারা শেখ হাসিনার উপর প্রভাব বিস্তার করে এই বিপর্যয় তৈরি করেছে। আমার সেটা মনে হয় না। আমলারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আপনার প্রভাব বিস্তার করার কিন্তু একটা সীমা আছে। শেখ হাসিনাকে মনে রাখতে হবে যে শেখ হাসিনা কিন্তু এই পৃথিবীতে যত প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার আছেন তাদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞদের একজন। তার কাছাকাছি অভিজ্ঞতা হয়তো পুতিন সাহেবের আছে দীর্ঘদিন রাষ্ট্র শাসনের ফলে বা রাশিয়ার মতো দেশ সামলানোর ফলে, আর তো অনেকের নাই। এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের কয় বছরের রাষ্ট্র শাসনের অভিজ্ঞতা আছে আমরা দেখছি না? প্রেসিডেন্ট ট্রাম্প মানে চোখে মুখে খাচ্ছেন, দেখছেন না যে ইরানের সাথে 2 দিন যুদ্ধ করে ওনার গোলা বারুদ ফুরিয়ে গেছে, এই জন্য উনি যুদ্ধ বন্ধ করে রেখে দিয়েছে। এগুলো আমরা দেখছি না? তো সেখানে যদি তিনি যদি ভালো ভালো উপদেষ্টা রাখতেন, এইরকম অল্প বয়সী ছেলে মেয়েদের যদি উপদেষ্টা না বানাতেন, ভিন্ন কিছু তো হতেও পারতো। রাষ্ট্রপতি হিসাবে তিনি তো শুধু সারা পৃথিবীতে ইমেজ ক্ষুণ্ণ করেছেন তা না ট্রাম্প সাহেব, তাই না? নিজের দেশের কাছেও তো উনি ইমেজ ক্ষুণ্ণ করেছেন। তারপরে আমি ওইটাতেই আসবো যে যেই কথাটা বলছিলাম যে ওই যে শেখ হাসিনার সাথে মন্ত্রী এমপিরা দেখা করতে পারেন না, এই মন্ত্রীগুলার কি কোনো দায় নাই এখানে? তারা মন্ত্রী থাকেন কেন? আমি যদি ধরেন আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিষয়ক মন্ত্রী আছি, আমার সাথে যদি ওনার 1 সপ্তাহ মনোমালিন্য থাকে, আমি মন্ত্রী থাকবো। হ্যাঁ, একটা বেয়াদবি হয়ে গেছে, উনি যদি ওইটা 6 মাস যদি মনোমালিন্য থাকে, আমি কোনো মতেই প্রধানমন্ত্রী আমার উপর তুষ্ট হচ্ছেন না, আমি কিন্তু ভাই মন্ত্রী থাকবো না, আমি মন্ত্রিত্বের পদ ছেড়ে দিব। এইটাই আমার নীতি। সেখানে আমার কি ক্ষতি হইলো না হলো এটাও আমি দেখবো না। আর মন্ত্রিত্ব করা, আমি যদি ফাংশনই করতে না পারি, প্রধানমন্ত্রীর সাথে সুসম্পর্ক না থাকলে, আমি সেই মন্ত্রিত্ব করব না। দেখেন, আমি যখন আরো অনেক কথা আসলে এখানে চলে আসে, সেগুলো ভিডিওটার যেই অর্থে করতে চাচ্ছিলাম সেই দিকে যাচ্ছে না, ওই আলোচনাটা আরেকদিন করব। কিন্তু আমি মনে করি যে এখানে 2 তরফেরই মানে মন্ত্রীদের দায়টাও কিন্তু তাদের বুঝতে হবে। তারা শুধু বলবেন আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারি না, কেন তারা দেখা করতে পারেন না? এটা কি সব মন্ত্রীর সাথে ছিল না কিছু মন্ত্রীর সাথে? এগুলো জেনে শুনে আসলে বিচার মানে অনেক বুঝে শুনে আর কি কথাগুলো বাইরে প্রকাশ করা উচিত। আর আপনি বলতে পারেন আমি কেন করছি? আমি করছি নীতির বেসিসে, মানে একজন মন্ত্রীর কি নীতি থাকা উচিত সেটা বোঝানোর জন্য আমার দর্শকদের। কারণ আমরা তো বিশ্বাস করি এবং যেটা সত্য যে অচিরেই ভবিষ্যতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত হবে। সেখানে তো অনেকে মন্ত্রী হবেন, তাই না? তাদেরকে তো কিছু নীতি যদি আমরা শিখাতে পারি, তাদের যদি কিছু পার্সোনালিটির উন্নতি করতে পারি, তাদের যদি কিছু বিচার বুদ্ধি খুলে দিতে পারি আমাদের কথার মাধ্যমে, সেই সুযোগ আমরা ছাড়বো কেন? তো যেখানে ছিলাম সেখানেই আসি। ওই যে বালেন্দ্র শাহ যে ওই প্রেসিডেন্ট ট্রাম্পের
বিশেষ দূতের সাথে দেখা করলেন না, সেটা আসলে একেবারে খুবই এটা নিয়ে মানে আনন্দ করার বা সেটাকে একেবারে বাহবা দেওয়ার, ইউটিউবে ভিডিও করে মানুষকে বিভ্রান্ত করার আগে অনেক কিছু আসলে চিন্তা করা দরকার। আমরা কূটনীতিতে অনেক ধরনের বালখিল্য আচরণ দেখেছি, একটা বিখ্যাত বালখিল্য আচরণ দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। আপনারা নিশ্চয়ই একটা ভিডিও দেখেছেন, যারা না দেখেন দেখবেন, এটা ইউটিউবে নিশ্চয়ই পাওয়া যায়। আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন ভুট্টো ছিল পশ্চিম পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বা বিশেষ দূত, যাই হোক, সে জাতিসংঘে গিয়ে একটা ভাষণ, মানে যেদিন ওই যে একটা স্পেশাল রেজুলেশন হবে, যুদ্ধ থামবে কি থামবে না, সেটাতে গিয়ে সে বক্তৃতা দিয়ে কিছুক্ষণ পরে দেখলো যে না, তার কাজ হবে না। সে ওই টেবিলে বসে কাগজগুলা ছিঁড়ে ফেলছে, মানে বক্তৃতার কাগজটা ছিঁড়ে সে বের হয়ে আসে। আর সারা পাকিস্তান বাহ দিয়ে ভুট্টোকে পরে মানে বহু কিছু দিয়েছে। এবং এই কথাটা কেন বললাম, আমি কূটনীতিতে যত ইম্যাচিওর ঘটনা দেখেছি, এই ভুট্টোর এই আহাম্মকির মতো আহাম্মকি আমি আর কল্পনা করতে পারি না। সে যেভাবে কাগজ ছিঁড়লো, কিন্তু আহাম্মকিতে কিন্তু তার লাভ হয়েছে ডোমেস্টিক্যালি। তার হাতে কিন্তু ক্ষমতা দিয়ে ইয়াহিয়া খান পরে সরে পড়ছে। লাভ হলে সেটা ঠিক আছে, স্ট্যান্ড করে সে একটা জায়গায় নিজে ইডিওসিনক্রেসি ক্রিয়েট করে, অর্থাৎ এক জায়গায় মানে নিজেকে হাস্যাস্পদ করে সে লাভ করেছে, সেটা ডোমেস্টিক কনজাম্পশনের জন্য হতে পারে। কিন্তু আমরা এখানে কূটনীতির কথা আলোচনা করছি। কূটনীতিতে এমন ইম্যাচিওর কাজ আর আমি পৃথিবীতে দেখি নাই। এখন বলতে পারেন ভুট্টো তো চাতুর্য করে জিতে গেছে, না, জিতেনি। ভুট্টো যে একটা আহাম্মক, এটা তো পরবর্তীতে প্রমাণিত হয়েছে। ভুট্টোকে অনেকে অনেক বুদ্ধিমান ইত্যাদি ইত্যাদি বলে, কিন্তু আমি কিন্তু এই লোকের আচার আচরণের কোনো দেখি না, এগুলো চমক দেয়া দেখি। ওই যে আমাদের কোনো একটা মন্ত্রী দেখবেন যে একবার মোটর সাইকেলের পেছনে চড়ে বসছিল, যে কোনো একটা মিটিং এ যাবে, বাসের থেকে নেমে। এগুলা হলো যে ছেলে মানুষই। এই ভুট্টো, এদের বয়সও কিন্তু কম ছিল। ভুট্টো তো যখন মারা যায় বয়সই বা কত কম ছিল। অল্প বয়সে কোনো ধরনের ছেলে মানুষই কিন্তু আমি শুধু একটা মানুষের মধ্যে পাইনি, সেটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে তো বঙ্গবন্ধু নিয়ে আলোচনা, সেই দিকে যাই না। এই ভুট্টো দেখেন, পরবর্তীতে যখন পাকিস্তানের প্রেসিডেন্ট হলো ইয়াহিয়া খানের পরে, তার ছিল এই জেনারেল জিয়াউল হক। জেনারেল জিয়াউল হককে কি অন্য মানুষদের সামনে বলতো যে আমার মাংকি জেনারেল, আর জিয়াউল হক কাচু মাচু করে আপনার থাকতো, মানে খুবই সম্মান করতো ভুট্টোকে। কিন্তু চান্স পেয়ে প্রথম সুযোগে কিন্তু ভুট্টোকে ঝুলিয়ে দিছে, ভুট্টোকে একটা খুনের অভিযোগে ঝুলিয়ে দিছে। এবং অভিযোগটা অত্যন্ত হাস্যকর লাগে আর কি, ওটা যদি ভেতরে আপনি যান। কিন্তু প্রতিশোধ নিয়েছে ওই যে মাংকি জেনারেল বলার জন্য বা যা কিছু বলার জন্য। জেনারেল সেই নিয়োগ করেছিল মনে হয় অনেক সিনিয়রিটি গিয়ে ভুট্টো। কিন্তু ভুট্টো যদি মানে মানুষ হিসাবে, প্রজ্ঞাবান হিসাবে সে যদি গড়ে উঠতো, সেই ইউএনএ ওই কাগজ ছিঁড়ে, পাকিস্তানেরও তো আমি বারবার বলি, আপনারা খেয়াল করবেন, ওই যে 90% গরু ছাগল আছে আমাদের দেশে, যেমন 100%ই আমরা গরু ছাগল। ওই যে হাসনাত, তারপরে নাহিদ, এসব আত্মঘাতী জঙ্গিরা কিছু বললে পিনাকি চিৎকার করে উঠলো, একেবারে রাষ্ট্রনায়কের বক্তৃতা দিচ্ছে, আর সারা বাংলাদেশ ইমপ্রেসড হয়ে যাচ্ছে। এটা তো পাকিস্তানেরও জনগণ, ওদেরকে সে আপনার ইমপ্রেসড করেছে, কিন্তু করে সে প্রেসিডেন্টও হয়েছে, কিন্তু জীবনটা রক্ষা করতে পারলো না। যদি সে প্রজ্ঞাবান মানুষ হতো, সে হয়তো প্রেসিডেন্ট হতো না, সে 70 বছর 80 বছর হয়তো বেঁচে থাকতো। হ্যাঁ, ওই জায়গায় কিন্তু তার বড় ক্ষতি হয়ে গেছে। এখন এটা তার ক্ষতি নাকি সে 55-56 বছর বয়সে ফাঁসির দড়িতে লটকে নিজেকে হিরো দেখছে, সেটা তার বিষয়। আমার দৃষ্টিতে এটা হলো প্রজ্ঞাহীনতার পরিচয়। অর্থাৎ মানুষকে, আমি যেটা বিশ্বাস করি সেটা হলো যে প্রজ্ঞা একটা বড় জিনিস, সেই প্রজ্ঞা নিয়ে বড় হতে হয়, এবং প্রজ্ঞা নিয়ে বড় হলে আপনার স্টান্ট করে আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু কোনো না কোনো এক জায়গায় গিয়ে বড় ধরনের ধরা খাবেন। সেটাই হয়েছে ভুট্টোর ক্ষেত্রে। আবার অর্থাৎ ওই যে জেনারেল জিয়াউল হক, আবার জেনারেল জিয়াউল হক যেটা করেছে ভুট্টোকে, কিন্তু আবার বিপরীত চিত্রও আছে। যেমন আমরা ওয়াকারকে দেখি, ওয়াকার কি করেছে। ওয়াকার তো ছোটবেলা থেকে একটা জঙ্গি, শয়নে স্বপনে সে কিভাবে আপনার বঙ্গবন্ধুর পরিবারে বিয়ে করলো, তারপর কি আচরণটা সে করলো, এটা আমার আরো বিভিন্ন জায়গায় মনে হয়েছে যে মানে ওয়াকারকে দেখে এখন এটা বোঝা যায় আর কি। আমি বিভিন্ন দেশে কূটনৈতিক দায়িত্ব পালন করতে গিয়ে আমি দেখেছি যে মানে ডিপ্লোম্যাটরা এক একটা দেশের মানে ভিআইপি এরিয়াগুলাতে যেই প্রিভিলেজ নিয়ে ঢুকে যায়, অর্থাৎ যে কম
এখন তো অনেক হয়, আগে কম হতো, মানে একেবারে তাদের সাথে অস্ত্র শস্ত্র কিছু আছে কিনা এগুলা ছাড়া যেভাবে ঢুকে যায়, আমার তখন এইরকম, আমার মেক্সিকোতে চাকরি করতে গিয়ে আমার মনে হলো আমি এক জায়গায় যেভাবে ঢুকে গেলাম, প্রেসিডেন্টের সামনে গিয়ে চলে গেলাম, আমার মনে হলো এই যে পাকিস্তানে আসে না জৈশে মোহাম্মদ কিংবা ওই যে আপনার আল কায়েদা বা ওর যে, এরা যদি চেষ্টা করে 20 বছর ধরে সাধনা করে, তখন এরা যদি আপনার এরকম ফরেন সার্ভিসে ঢুকিয়ে দিল, তাকে দিয়ে মদ খাওয়াইলো, শুকরও খাওয়াইলো। এখন তো শুকরও মোল্লাদের কাছে হালাল, তাই না? ওই ইউনুস দিলে হালাল, আমরা দিলে হারামি আর কি। তো এইরকম করে সে ডিপ্লোম্যাট করে দিল, তারপরে সে তাকে হোয়াইট হাউসে ঢুকাই দিল। অস্ত্র তো দিতে হবে না, অস্ত্র তো ভালোভাবে চেক করে, লোহা টোহা থাকলে ধরা পড়ে। সে ধরেন ভালো কুংফু কারাটে জানে, তো সে শক্তিশালী হলে তো সে ট্রাম্পকে মেরে ফেলতে পারবে। মানে যদি দীর্ঘমেয়াদে এই চেষ্টাটা করে, যে মানে সন্ত্রাসী দলগুলা যদি যুক্তরাষ্ট্রের একটা প্রেসিডেন্টকে মেরে ফেলতে পারে, চিন্তা করেন আল কায়দা, জৈশে মোহাম্মদ কিংবা এনসিপি, এদের বিশাল একটা হবে না, যে মানে বিশাল একটা সারা বিশ্বে ভাবা পড়ে যাবে না গরু ছাগল হাঁস মুরগির মধ্য থেকে? এটা কিন্তু এটা করতে পারে, এটা আমার মনে হচ্ছিল এই মানে বিভিন্ন দেশে গিয়ে আমার এটা মনে হয়েছে, মানে যখন আমি ডিপ্লোম্যাট হিসেবে কাজ করেছি, সেই কাজটাই কিন্তু এই করলো এই ওয়াকার। একেবারে ছোটবেলা থেকে জঙ্গি হিসাবে সে একেবারে ইরাদা করে বসেছিল যে শেখ মুজিবের ফ্যামিলিতে বিয়ে করব এবং ওদেরকে ক্ষমতা থেকে নামাবো। চিন্তা করেন, যে জিনিসটা আমি মনে মনে ভেবেছিলাম যে একটা আল কায়েদা জঙ্গি করবে, সেটা আমার ঘরের একজন জঙ্গি করে ফেলল। যাই হোক, মূল আলোচনায় চলে আসি। এখানে অনেক হয়তো অপ্রাসঙ্গিক কথা বলেছি, মনে হয় অপ্রয়োজনীয় কিছু বলি নেই। সেটা হলো যে বালেন্দ্র শাহকে ওই গোরের সাথে দেখা করতে না দেওয়াটা, এটা নিয়ে বাহবা দেওয়ার কিছু নাই। আমি মনে করি যে বালেন্দ্র শাহর যেসব স্বীকৃত নীতি আমি পড়লাম, সেটা যদি হয় যে উনি প্রত্যেক সুপার পাওয়ারের সাথে সমান দূরত্ব বজায় রেখে কাজ করেন, তাদের গরু ছাগল আন্ডা বাচ্চা সবার সাথে কথা বলে, সরাসরি না বললেও সেইভাবে তার মানে বুঝিয়ে দেওয়া দরকার বিভিন্নভাবে, তাই না? কিন্তু কোনো কিছু আন্তরিকতা ছাড়া হয় না। আপনার ওই আন্তরিকভাবে কথা বলায় যেই উপকার হয়, সেটাই যে দেখা না করা, না করা, সেটা ক্ষতিকারক হয়। এবং এই জন্য আমি ওই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই জিনিসটা একটা আপনার ফ্ল্যাগ করলাম। যদি উনি দেখা না করেন মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের সাথে, উনি যদি ইন্ডিয়ান অ্যাম্বাসেডরের সাথে দেখা করেন, চীনের অ্যাম্বাসেডরের সাথে দেখা করেন, ওনার মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডরের সাথেও দেখা, মানে তাকে মিটিং দেওয়া দরকার ছিল। এইসব ক্ষেত্রে আপনি প্রোটোকলই মেনটেন, আপনি যে নীতিটাই অনুসরণ করবেন, আপনি ওই অন্য কিছু অনুসরণ করলে এইটা লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। ধন্যবাদ।